প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারি। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নাইমা শারমিন হক। চলুন কথা বলে আমরা আমাদের আজকের অতিথির থেকে জেনে নেই এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলাম বা যেটি আমাদের আজকের বিষয়, যে পলিসিস্টিক ওভারি একটি কঠিন বা জটিল একটি নাম। শুরুতে একটু জানতে চাইবো যে আসলে এই পলিসিস্টিক ওভারি বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি পলিসিস্টিক ওভারি, এটা যদি বাংলা অর্থ বলেন তার মানে হচ্ছে ওভারির ভিতরে ছোট ছোট অনেক সিস্ট। তো সাধারণত দেখা যায় যে প্রতি মাসে মেয়েদের ডিম্বাশয় থেকে একটি করে ডিম্বাণু ম্যাচিউর হয়ে বের হয়ে আসে, যার ফলে মেয়েদের প্রতি মাসে মাসে মাসিকের চক্রটা ঠিক থাকে। কিন্তু যাদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে প্রতি মাসে একটি করে ডিম্বাণু পরিপক্ক না হয়ে অনেকগুলো ডিম্বাণু একসাথে পরিপক্ক হওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই এতটা ম্যাচিউরড হয় না যেটা সে পরিপক্ক অবস্থায় ওভুলেশন হতে পারে, যেটাকে আমরা বলি ডিম ফুটে বের হয়ে আসে। তো যে কারণে তার অনিয়মিত হয়ে যায় মাসিক, যেটাকে আমরা বলি অ্যানওভুলেটরি সাইকেল। তো এই ব্যাপারটার সাথে আরও অনেক কিছু রিলেটেড থাকে, যেমন এই প্রবলেমের জন্য তার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস হয়, যেমন কারো দেখা যায় যে অনেক দেরি করে মাসিক হচ্ছে, অথবা কারো কারো হয় না, অনেক দিন হয় না। তার সাথে দেখা যায় যে তার ওবেসিটি প্রবলেম থাকে অথবা অবাঞ্ছিত লোমের প্রবলেম থাকে। তো অনেকগুলো ব্যাপার সমস্যাগুলোর সাথে চলে আসছে এবং এটাকে সম্মিলিতভাবে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, যেহেতু এটি সবকিছু মিলিয়ে একটা ইনভলভ হচ্ছে, ইনভলভমেন্ট এখানে আছে এবং এটার সাথে ইনফার্টিলিটি ব্যাপারটাও জড়িত। আচ্ছা, একটু আমরা সেদিকেই যেতে চাচ্ছিলাম যে এটির সাথে আসলে যেহেতু ইনফার্টিলিটি বিষয়টি জড়িত, সেটি সম্পর্কটা আসলে কিভাবে আসে, তার আগে একটু জানতে চাইবো তার বিভিন্ন সিমটম বা উপসর্গগুলো সম্পর্কে। আচ্ছা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যারা ভোগেন তাদের সবারই একটা কমন প্রবলেম থাকে, যেমন ওজন বেড়ে যাওয়া। হঠাৎ করে ওজন বেড়ে যায়, হঠাৎ করে অবাঞ্ছিত লোম বেড়ে যায়, যেমন ঠোঁটের উপরে লোম, মেয়েদের চিকে লোম, এই জিনিসগুলো হয়, হাতে পায়ে অনেক জায়গায় অনেক অবাঞ্ছিত লোম, এই প্রবলেমগুলো হয়। আচ্ছা, সাধারণত কোন বয়সে এই বিষয়টি বেশি হতে পারে? এটা রিপ্রোডাক্টিভ এজেরই হয়, বাট সাধারণত দেখা যায় যে পিউবার্টির পর এই প্রবলেমটা বেশি ডেভেলপ করতে পারে। বয়ঃসন্ধিকালীন অবস্থায়, যখন থেকে মাসিক শুরু হয় তার কিছুদিন পর। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা আসলে ব্যাপারটাকে তখন আমরা অতটা ইনফ্লুয়েন্স করি না। পরবর্তীতে যখন দেখা যায় যে বিয়ে হয়ে গিয়েছে কিংবা বিয়ের পরে কনসিভ হচ্ছে না, তখন পেশেন্ট আসলে ইনফার্টিলিটি প্রবলেমের কারণে যখন এসে আমাদের কাছে রিপোর্ট করে, তখন ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা যায় যে অ্যাকচুয়ালি শি ইজ সাফারিং ফ্রম পলিসিস্টিক ওভারি। এবং তাহলে আসলে কখন একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে মনে করেন আপনি? অবশ্যই যাওয়া উচিত অনেক আগেই, কারণ হচ্ছে যেহেতু একজন মেয়ের জন্য মাসিকটা অনেক বড় একটা ব্যাপার, তার স্বাভাবিক জীবন ধারণের জন্য, তার গর্ভাবস্থার জন্য, মানসিক শান্তির জন্য। তো এই কারণে যদি কারো মাসিক অনিয়মিত থাকে, যদি সেটা 1.5 মাস 2 মাস পরও হয়, তারপরও অবশ্যই উচিত ডক্টরের কাছে যাওয়া। আবার যদি কারো দেখে যে হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, তখন সেটাও তাকে সতর্ক হওয়া উচিত যে কেন আমার ওজনটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, কেন আমার মাসিকটা অনিয়মিত হয়ে যাচ্ছে। তো যারা সচেতন তারা কিন্তু চলে আসেন, তারা আসলে বিয়ের পরে ইনফার্টিলিটির জন্য অপেক্ষা করেন না, যেহেতু তারা একটা প্রবলেম ফেস করছেন, সেই সমস্যাটা তারা সমাধান করার জন্য চলে যান। আচ্ছা, তো আপনাদের কাছে যখন এই জাতীয় সমস্যা নিয়ে আসে, আপনারা প্রাথমিকভাবে কি করেন এবং পরামর্শ কি দেন রোগীদের জন্য? পরামর্শ হচ্ছে এটা ডিপেন্ড করে যে আপনার কাছে কি প্রবলেম নিয়ে আসছে। তো যদি কেউ শুধুমাত্র মাসিক অনিয়মিত এই সমস্যাটা নিয়ে আসে, তো তাদেরকে আমরা বলি যে অবশ্যই তাদের জন্য প্রথম চিকিৎসা হবে ওজনটা কমায় ফেলানো। এটার জন্য সে ব্যায়াম করতে পারে, হাঁটতে পারে, প্রয়োজন হলে ডায়েটিশিয়ানের হেল্প নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তাকে আমরা অ্যাকচুয়ালি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যেটা হয় যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, হ্যাঁ। তো যে কারণে দেখা যায় যে হাইপার এন্ড্রোজেনিজম হয়। এন্ড্রোজেন হচ্ছে
পুরুষ হরমোন মানে শরীরে যদি মেয়েদের পুরুষ হরমোনের পরিমাণ বেড়ে যায় তখনই দেখা যায় যে এরকম ওজন বাড়তে থাকে, লোম গজাতে থাকে, মাসিক অনিয়মিত হতে থাকে। তো তখন আমরা সাধারণত তাদেরকে বলি যে তারা ব্যায়ামের পাশাপাশি মেটফর্মিন নামে একটা ড্রাগ তারা নেবে, যেটা তার এন্ড্রোজেন লেভেলটাকে কমাই দিবে। এবং যখনই এন্ড্রোজেন লেভেল কমে যাবে তখনই তার এই উপসর্গগুলো ঠিক হয়ে যাবে। আর অ্যানোভুলেশনের যে ব্যাপারটা থাকে, যে ওভুলেশনের সময় ওভামের যে ম্যাচিউর সাইজের প্রয়োজন হয় ওই সাইজটাতেও সে যেতে পারে, ম্যাচুরিটিটা ঠিক থাকে, যে কারণে আপনার মাসিকটাও নিয়মিত হয়ে যায়। আচ্ছা, যদি চিকিৎসাটা নেওয়া হয় সময়। আর যদি কেউ ইনফার্টিলিটি প্রবলেমের জন্য আসে সেক্ষেত্রে তাদের জন্য অ্যাডভাইস থাকে ল্যাপারোস্কোপ। আচ্ছা, মানে আপনি যেটি বলছিলেন যে ইনফার্টিলিটির সমস্যা নিয়ে যদি আসে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনারা দেখেন যে হিস্ট্রি হচ্ছে পলিসিস্টিক ওভারি, মানে আমাদের কাছে যখন এসে বলে বাচ্চা হচ্ছে না, তখন আমরা যখন হিস্ট্রি নিই তখন দেখা যায় যে তার মাসিক অনিয়মিত। তখন আমরা যদি জিজ্ঞেস করি আপনি কি এর আগে আরো শুকনা ছিলেন, আপনার ওজন কি হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তখন হ্যাঁ আমি অনেক শুকনা ছিলাম কিন্তু ওজন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো সবকিছু মিলে যখন আমরা ইনভেস্টিগেট করি তখন আমরা পাই যে শি সাফারিং ফ্রম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এটা শুধুমাত্র ফিমেলের জন্য, অ্যাকচুয়ালি ইনফার্টিলিটির জন্য তো দুজনেরই কন্ট্রিবিউশন থাকতে পারে অথবা যে কোনো একজন দায়ী থাকতে পারেন। সো অ্যাকচুয়ালি পলিসিস্টিক মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় তখন হতে পারে। আর সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ল্যাপারোস্কোপ করে ওভারিয়ান ড্রিলিং করা হয়। ছোট ছোট যে সিস্ট অনেকগুলো থাকে সেগুলোকে পাংচার করে দেওয়া হয়, 2-3-4টা হোল করে পাংচার করে দিলে ভিতরে যে এক্সেস এন্ড্রোজেনটা থাকে সেটা লিক আউট হয়ে যায়। হয়ে গেলে পরে দেখা যায় যে হরমোনের ইমব্যালেন্স যেটা থাকে সেটা ঠিক হয়ে গিয়ে মাসিকটাও ঠিক হয়ে যায় এবং ইমিডিয়েট আফটার ল্যাপারোস্কোপ দেখা যায় যে খুব দ্রুত কনসিভ করে যায়। আচ্ছা, তার মানে ইনফার্টিলিটির কজ হিসেবে যখন এই ওভারিয়ান সিস্টগুলো আসে তখন মানে পলিসিস্টিক ওভারি এই বিষয়গুলো যখন এই হিস্ট্রিটা যখন আসে তখন আপনারা যখন ল্যাপারোস্কোপি করেন পরে এই সমস্যাটা পেশেন্ট কনসিভ করে যাওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা, সেটাই বলছি, কারণ অনেকেই এটি মনে করতে পারেন যে হয়তো এটা একটা অপারেটিভ প্রসিডিউর, এটা আমি কেন যাব, বাট এটা অপারেটিভ প্রসিডিউর হলো এটা প্রয়োজন, এটা চিকিৎসার একটা পার্ট ল্যাপারোস্কোপ। আচ্ছা, একটু জানতে চাইবো আপনি জটিলতা আর কি হতে পারে যদি সময় মতো চিকিৎসাটা করা না হয়? সময় মতো চিকিৎসা না করলে ইনফার্টিলিটি তো অনেক বড় একটা জটিলতা, যেটা বয়স পার হয়ে গেলে আপনি চাইলেও একটা সময় পরে কনসিভ করতে পারবেন না। তো রিপ্রোডাক্টিভ এজের মধ্যে সাধারণত আমরা অ্যাডভাইস করি 30-32 ইয়ার্সের মধ্যে অবশ্যই একটা মেয়েকে কনসিভ করতে হবে। এরপর যত ডিলে হতে থাকবে ততই তার চান্স অফ ইনফার্টিলিটি বাড়তে থাকবে। আর ডিলেড কমপ্লিকেশন আরও হতে পারে, যেহেতু তার মাসিক অনিয়ম থাকে সেক্ষেত্রে পরবর্তীতে ইউটেরাইন ক্যান্সারের একটা চান্স থাকে এবং এক্ষেত্রে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে পরবর্তী লাইফে তার হয়তো 20-25 বছর বয়সে পলিসিস্টিক ওভারি, কিন্তু 40-50 বছর বয়সের দিকে তার ডায়াবেটিস ধরা পড়তেছে। আচ্ছা, মানে অনেক কারণে আরো অনেক কিছু ইনভাইট হচ্ছে যেটি খুব সহজেই প্রিভেন্ট করা যেত। তাহলে আমি একটু পেছনের দিকে যাই, আসলে কি কি কারণে এই সমস্যাটা হতে পারে, তার কি কোনো ফ্যাক্টর বা কারণ রয়েছে মানে জানা মতে? ফ্যাক্টর মিন্স ওই যে বললাম যে ওবেসিটি, ফুড লাভার্স যারা অনেক বেশি খেতে পছন্দ করেন, জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে, আর আননোন কজ তো থাকে। প্রিভেনশনের কথা যদি আমি বলি, সেটি ইতিমধ্যে আপনি কয়েকবার বলে দিয়েছেন, তারপরও ওয়েট রিডাকশন, যে প্রিভেনশনের জন্য খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া, অয়েলি ফুড অ্যাভয়েড করা। আর যদি প্রথম কথা হচ্ছে যে উপসর্গ ডেভেলপ করার আগে প্রিভেনশনের চেষ্টা করা, আর যদি ন্যূনতম উপসর্গ দেখা দেয় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং অ্যাডভাইস অনুযায়ী কাজ করা। চমৎকারভাবে আপনি বুঝিয়ে দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পলিসিস্টিক ওভারি একটি জটিল সমস্যা। এই সমস্যাটি জটিল তখনই যদি এটি সময় মতো চিকিৎসা করা না হয়। সেই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আজকে আমরা শুনলাম। আশা করছি আজকে আমাদের অতিথি যে পরামর্শগুলো আমাদের দিয়েছেন সেগুলো আপনাদের কাজে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যেটা দেখাবো, হাতটাকে আমরা করবো, মানে ফোকাস করবো কীভাবে হাতে ম্যাশ বিল করা যায়। লাস্টের দিন আমরা দেখেছিলাম কীভাবে হাতের ভাস্কুলারিটি বাড়ানো যায়, হাতের পাম্পিং মোশনটা করা যায়, মানে যাতে হাতটা রেডি হয় এক্সারসাইজও করার জন্য। এখন আমরা এক্সারসাইজটা দেখাবো যে কীভাবে হাতের ম্যাসিভনেসটা আমরা আনবো। তবে একটা জিনিস খেয়াল করবেন, ম্যাসিভনেসটা আনার জন্য এই এক্সারসাইজটা আমরা দেখেছিলাম যে শুধু এই একটা এক্সারসাইজের মাধ্যমে হাতটাকে কিন্তু আপনার প্রচুর ডিফাইন্ড অথবা বাল্কি করতে পারবেন, কারণ এটাকে আমরা বলি হচ্ছে টোটাল আর্মসের হচ্ছে বেসিক মুভমেন্ট। তো এই জিনিসটা আমরা মাঝখানে নিয়ে আসবো শুধুমাত্র হাতের মানে ম্যাসিভনেসটা করার জন্য, বাড়ানোর জন্য। তবে এটাতে খুব একটা ডেফিনেশনটা আসবে না, তবে ইউ উইল বি হ্যাভিং এ বিগ আর্মস। এখন দেখুন যে কীভাবে আমরা এক্সারসাইজটা করছি।
ওকে রেডি ইয়ামিন? ওকে, নর্মালি যে জিনিসটা করবে বেসিক যে মুভমেন্ট, এটাকে আমরা বলি হচ্ছে বারবেল ফ্রেঞ্চ প্রেস, অনেকে বলে বারবেল এক্সটেনশন, ইট ডাজন্ট ম্যাটার, তবে যেটাই হোক। ওকে রেডি গো। সবসময় খেয়াল করবেন যে এলবোটা যত ক্লোজ রাখা যায় কান বরাবর, তাহলে আপনার ট্রাইসেপে পড়বে। যদি ফ্লেয়ার হয়ে যায় তাহলে ট্রাইসেপে কোনো প্রেশার পড়বে না, শোল্ডারে ইনজুরি হওয়ার চান্সটা বেড়ে যাবে। ওকে, দিস ইজ দ্য মোশন। ওকে, এটাতে আপনি সবসময় ট্রাই করবেন যে হেভি ওয়েট ট্রেনিং করবেন। আর হেভি ওয়েট বলতে বোঝাচ্ছে হচ্ছে 8 to 12 রিপিটেশন। এই ক্ষেত্রে হেভি ওয়েট 4 to 5 হবে না, 5 হবে না। এই 4 to 5 রিপিটেশনের যে ওয়েটটা আপনি হ্যান্ডেল করতে হবে, এতে আপনি ইনজুর্ড হয়ে যাবেন। ওকে রেডি গো। সেকেন্ড আমরা ফোকাস করছি হচ্ছে বাইসেপকে। ওকে রেডি গো। ওকে, সেম থিং এখানে আপনার যে জিনিসটা করছি আমরা বাইসেপটাকে ফোকাস করছি। এটা হচ্ছে ওভারঅল বাইসেপ বিল্ডিং এক্সারসাইজ, দ্য মোস্ট বেসিক মুভমেন্ট, যেটা আমরা বলি বাইসেপ কার্ভ। ওকে, আমরা দেখাচ্ছি খুব লো ওয়েটে আপনাদের সুবিধার্থে, কিন্তু যখন আপনার প্রোগ্রামটা করবেন তখন আপনি এমন একটা ওয়েট নেবেন যেটা দিয়ে আপনি 4 থেকে 5টা মারতে পারবেন। তবে খেয়াল করবেন যাদের কোনো লোয়ার ব্যাক ইঞ্জুরি আছে তারা ওই পরিমাণ হেভি নেবেন না, তারা চলে যাবেন 12 রেপিটেশনে, মানে মডারেট ওয়েটে। ইয়েস, ওকে রাখুন। ওকে, ওই এক্সারসাইজ ফার্স্ট এক্সারসাইজের পরে দিস এক্সারসাইজ আপনি 3 সেট করলেই যথেষ্ট, 3 সেটের বেশি করার দরকার না। আপনি আগেরটা 5 সেট পর্যন্ত করতে পারবেন, কিন্তু এটা 3 সেটের বেশি করার দরকার না, যেহেতু এটা ম্যাস বিল্ডিং। হ্যাঁ, তো এখন এই ম্যাস বিল্ডিং এক্সারসাইজের যে জিনিসটা আমরা বলি, যত কম করবেন তত বেশি ম্যাসিভনেস আসবে, কিন্তু যত বেশি আপনি করবেন তত দেখা যাবে আপনার মাসলটা সোর হয়ে যাবে, ওই পরিমাণ ডেভেলপমেন্ট হবে না। তো দিস ইজ দ্য সেকেন্ড প্রোগ্রাম, যে শর্টকাট ওয়েতে কীভাবে আর্মসটা বিল্ড করা যায়, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এর সাথে আরেকটা জিনিস আমরা অ্যাড করবো, এটা আমরা নেক্সট ডেতে, ওইটা হবে মানে ম্যাসিভনেস অ্যান্ড ডেফিনেশন একসাথে কীভাবে আমরা কম্বাইন করব, ওই জিনিসটা আমরা দেখাবো নেক্সট প্রোগ্রামে। প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার অথবা আপনার পাশের মানুষটিকে সাপে কাটতে পারে, সেক্ষেত্রে একজন চিকিৎসকের কাছে যাবার আগে কি করবেন তা নিয়ে চলুন শুনি আমাদের এখনকার আয়োজন প্রাইমারি কেয়ার। সাপে কাটলে কি করবেন? সাপে কাটলে আমরা সহসাই দেখি মানুষজন খুবই বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং আতঙ্কিত হয়ে কি করবেন বুঝেন না। তো আমরা মনে করি যে সাপে কাটলে আতঙ্কিত হবার কিছু নেই, কারণ বাংলাদেশে আমাদের আশেপাশে যে ধরনের সাপ থাকে তার অধিকাংশই বিষধর বা বিষাক্ত সাপ নয়। আমরা একটি জরিপে দেখেছি যে শতকরা 100 ভাগের মধ্যে 8 ভাগ সাপ বিষধর হতে পারে। তো আপনার যেই সাপটি কেটেছে সেটি মনে করা যাবে না যে সেটি বিষধর সাপ, তবে এটিকে অবহেলাও করার কোনো সুযোগ নেই, কারণ সেটি বিষধরও হতে পারে। আমরা চিকিৎসার ক্ষেত্রে যেটি বলবো, আপনারা হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তার আগে এই সময়টুকুর মধ্যে আপনারা যেই কাজটি করে ফেলতে পারেন সেটি হলো, যেই স্থানে আপনার সাপে কেটেছে সে জায়গাটি স্যাভলন বা পরিষ্কার কিছু দিয়ে আপনারা পরিষ্কার করবেন, এবং সাপে যেই জায়গাটি কেটেছে তার কিছু উপরে অবশ্যই কাপড়, আপনার গামছা, লুঙ্গি এই জাতীয় কোনো কাপড় দিয়ে আপনারা ওখানে একটি বাঁধ দেবেন। এই বাঁধনটা অবশ্যই খুব বেশি আঁটো হবে না, এটা এরকম হতে পারে একটি আঙ্গুল যদি তার নিচ দিয়ে দেওয়া যায় তাহলে সেই আঙ্গুলটি চলে যাবে। এরকম বাদ দিয়ে আপনি অবশ্যই যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন। এর মধ্যে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমাদের দেশে ওঝার কাছে যাবার একটি প্রবণতা মানুষের মধ্যে থাকে। তো এটি করতে গেলে অবশ্যই সময়ক্ষেপণ হয়, এবং যদি সেটি বিষধর সাপ হয়ে থাকে তাহলে আপনার ক্ষতির পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই পরামর্শ দেব আপনি যত দ্রুত সম্ভব এই বাঁধন সহ চিকিৎসা কেন্দ্রে যাবেন। তারপরে চিকিৎসা কেন্দ্রে আপনার বাকি চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু সাপের কাটা থেকে বেঁচে থাকতে পারেন। এবং আমার মনে হয় যে এখানে আতঙ্কগ্রস্ত হয়েই মানুষ বেশি মারা যায়, কিংবা আতঙ্কগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাক করেও অনেক সময় মারা যেতে পারে। সুতরাং আপনারা এই খুব সামান্য একটি বিষয় যদি মাথায় রাখেন তাহলে কিন্তু সাপে কাটা রোগ থেকে, অসুস্থতা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। চোখের জ্যোতি বাড়াতে সবুজ শাকসবজির জুড়ি নেই, তাই দৃষ্টিশক্তি প্রখর করতে আপনার শিশুকে নিয়মিত শাকসবজি খেতে দিন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, খালি পা ফাটা না, যেসব রোগ শুকনোতা জনিত ব্যাপার, যেমন
এক্সিমা, সোরিয়াসিস, এই রোগগুলি তীব্রতা অনেক বেড়ে যায়। কারণ একটি, বাতাসের আর্দ্রতা কমে যায়, শুকনো হয়ে যায় ত্বক। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।